ঋণ থেকে দ্রুত মুক্তি পান। হোম লোন, কার লোন, পার্সোনাল লোন আর ক্রেডিট কার্ড সব একসাথে কিভাবে শেষ করবেন। চ্যানেল ইন্ট্রোডাকশন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলটা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির কথা বলে, আর আমরা বিশ্বাস করি সুস্বাস্থ্যই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই সম্পদ তৈরির পাশাপাশি সুস্থ আর স্মার্ট জীবনযাপনের বিষয়েও কথা বলা হয়। ভিডিও শুরু। বন্ধুরা, একটু সতভাবে বলুন তো, আজকে আপনার ঘরে কি কোনো লোন চলছে? হোম লোন, কার লোন, পার্সোনাল লোন, নাকি ক্রেডিট কার্ডের কোনো বিল বাকি পড়ে আছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের ভারতে প্রায় প্রতিটি পরিবারেই কোনো না কোনো লোন চলছে। আর প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই ঋণ থেকে আমি কিভাবে দ্রুত মুক্তি পাব? সমস্যাটা লোন নেওয়াতে নয়, সমস্যা হলো লোনকে ভুলভাবে হ্যান্ডেল করাতে। লোন নেওয়া মানেই খারাপ না। একটা বাড়ি কেনা, উচ্চশিক্ষা, ব্যবসা শুরু করা, এসবের জন্য লোন নেওয়াটা অনেক সময় বুদ্ধিমানের কাজও হতে পারে। কিন্তু লোন নিয়ে ঠিকমতো পরিকল্পনা না করলে সেই লোনই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা প্রমাণিত কৌশল শেয়ার করব, যেগুলো ব্যবহার করে আপনি নির্ধারিত সময়ের অনেক আগেই আপনার লোন শেষ করতে পারবেন। আপনি এখন যেই আর্থিক পরিস্থিতিতেই থাকুন না কেন, এই ভিডিও আপনার কাজে আসবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ হোম লোনের অংশে আমি যে হিসাব দেখাব সেটা দেখে আপনি আঁতকে উঠবেন। আর সেটাই আপনার ভবিষ্যতের সবচেয়ে দামি শিক্ষা হবে। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, মিনিমাম পেমেন্টের ফাঁদ। যে সত্যি কথা ব্যাংক কখনো বলে না। বন্ধুরা, প্রথমেই বুঝুন কিভাবে ঋণের ফাঁদ কাজ করে। কারণ এটা না বুঝলে বাকি সব কৌশলও কাজে আসবে না। একটা বাস্তব উদাহরণ নিই। ধরুন আপনার ক্রেডিট কার্ডে 1 লাখ টাকার বিলও বাকি পড়েছে। আপনার কাছে এখন 1 লাখ নেই, পুরোটা একবারে দেওয়া সম্ভব না। আপনি ব্যাংকে গেলেন বা অ্যাপে লগ ইন করলেন। সেখানে লেখা আছে মিনিমাম অ্যামাউন্ট ডিউ, মানে মিনিমাম পেমেন্ট। মাত্র 5,000 টাকা দিলেই চলবে। ব্যাংকও কত ভালো মানুষ, তাই না? বলছে কোনো চিন্তা নেই, পুরো 1 লাখ না দিলেও হবে, মাত্র 5,000 দিন। আপনার সিবিল স্কোর খারাপ করব না, রিকভারি টিম পাঠাব না, সব ঠিক থাকবে। কিন্তু ব্যাংক এই একটা কথাটা বলে না। বাকি 95,000 টাকার উপর তারা 36 থেকে 42% বার্ষিক সুদ চার্জ করবে। প্রতি মাসে সেই সুদ আপনার বকেয়া মূলধনের সাথে যোগ হতে থাকবে। একটু হিসাব করুন, 1 লাখ টাকার ক্রেডিট কার্ড বিলে শুধু মিনিমাম পেমেন্ট দিতে থাকলে 42% সুদের হারে ওই 1 লাখ টাকার ঋণ শেষ করতে আপনার 15 থেকে 20 বছরও লেগে যেতে পারে। আর মোট আপনি দিয়ে ফেলবেন 2 থেকে 3 লাখ টাকা। মানে 1 লাখ টাকা ধার করে 3 লাখ টাকা ফেরত দিলেন। যে মানুষটা ক্রেডিট কার্ডের মিনিমাম পেমেন্টের ফাঁদে আটকে আছে, সে ব্যাংকের সবচেয়ে লাভজনক কাস্টমার। এটাই তাদের সবচেয়ে মোটা রোজগার। সব ধরনের ঋণমুক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল, সবচেয়ে বেশি সুদের ঋণটা সবার আগে শেষ করুন। কোনো আলোচনা নেই, কোনো ব্যতিক্রম নেই। এটাই শুরুর জায়গা। অধ্যায় 2, ক্রেডিট কার্ডের ঋণ থেকে বেরোনোর পথ। রিফাইন্যান্স আর কনসোলিডেশনের কৌশল। বন্ধুরা, ক্রেডিট কার্ডের 36 থেকে 42% সুদ কতটা মারাত্মক সেটা আমরা বুঝে গেছি। এখন জানুন এই ফাঁদ থেকে বেরোনোর সবচেয়ে স্মার্ট উপায়। আর মজার ব্যাপার হলো, এই কৌশলটা হলো একটা ঋণ দিয়ে আরেকটা ঋণকে হারানো। এই কৌশলটা কিভাবে কাজ করে? যদি আপনার ক্রেডিট কার্ড 42% সুদ নিচ্ছে, আর আপনি অন্য কোথাও থেকে 15 থেকে 20% সুদে ঋণ পাচ্ছেন, তাহলে সেই কম সুদের ঋণ নিয়ে ক্রেডিট কার্ডের পুরো বাকি টাকা একবারে মিটিয়ে দিন। আপনি তখনও ঋণে আছেন, কিন্তু ঋণের দাম অনেকটা কমে গেছে। এটাই রিফাইন্যান্সিং। ভারতে এই কৌশল বাস্তবে লাগানোর 3টা উপায় আছে। প্রথম উপায় হল গোল্ড লোন। ঘরে সোনা থাকলে সেটার বিপরীতে গোল্ড লোন নিন। ভারতে ব্যাংক আর অনেক এনবিএফসি, যেমন মুথুট বা মানাপুরম, মাত্র 9 থেকে 11% সুদে গোল্ড লোন দেয়।
এই টাকা দিয়ে ক্রেডিট কার্ডের বাকি টাকা মেটান। ক্রেডিট কার্ডের 42% থেকে মুক্তি পেলেন আর তুলনামূলক অনেক কম সুদের লোনে এলেন। এটাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় উপায় হল পার্সোনাল লোন। সোনা না থাকলে কোনো ব্যাংক বা বিশ্বস্ত ব্যাংকিং সংস্থা থেকে পার্সোনাল লোন নিন। ভারতের বড় ব্যাংকগুলো সাধারণত 12 থেকে 20% সুদের পার্সোনাল লোন দেয়। সেই পার্সোনাল লোন দিয়ে ক্রেডিট কার্ডের বকেয়া মেটান। তবে এক্ষেত্রে একটা কঠোর সতর্কবার্তা: ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে একদম লোন নেবেন না। নাভি, ক্রেডিটবি বা এ ধরনের অনেক অ্যাপ আছে যারা ফটাফট লোন দেয়, কিন্তু সেগুলোর সুদের হার 36 থেকে 60% পর্যন্ত যায়। ওই অ্যাপের লোন নিয়ে ক্রেডিট কার্ড মিটিয়ে দিলে আপনি একটা ফাঁদ ছেড়ে আরেকটা ফাঁদে পড়লেন। তৃতীয় উপায় হল প্রপার্টি বন্ধক রেখে লোন। যদি কোনো ছোট সম্পত্তি থাকে তাহলে ল্যাপ মানে লোন অ্যাগেইনস্ট প্রপার্টি নিতে পারেন। এর সুদের হার সাধারণত 10 থেকে 13%, যেটা ক্রেডিট কার্ডের চেয়ে অনেক কম। আর এই সবের পাশাপাশি আরেকটা কাজ এখনই করতে হবে। আপনার ক্রেডিট কার্ডে কোনো অটো পেমেন্ট চলছে সেটা অডিট করুন। কত অ্যাপের সাবস্ক্রিপশন, কত ওটিটি, কত টুল অটো রিনিউ হচ্ছে সেটা দেখুন। যেগুলো আপনি আদৌ ব্যবহার করেন না সেগুলো আজই বন্ধ করুন। একই সময়ে একদিকে ক্রেডিট কার্ডের বাকি টাকা শেষ করছেন আর অন্যদিকে নতুন খরচ যোগ করছেন, এটা কাজ করবে না। এটা ট্রেডমিলে দৌড়ানোর মতো, সামনে এগোনো হচ্ছে না। অধ্যায় 3: হোম লোনের গণিত, যা আপনাকে চমকে দেবে। আর কিভাবে সেটাকে হারাবেন। বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে আসুন। এখানে আমি যে হিসাব দেখাব সেটা দেখলে আপনি আটকে উঠবেন। আর এটা বোঝাটাই আপনার লাখ লাখ টাকা বাঁচাতে পারে। একটা সহজ উদাহরণ নিই। ধরুন আপনি 30 বছরের জন্য 50 লাখ টাকার হোম লোন নিলেন। সুদের হার ধরুন 8.5%। আপনার মাসিক ইএমআই হবে প্রায় 38,500 টাকা। এখন 30 বছরে মোট কত টাকা ব্যাংকে দেবেন? 38,500 গুণন 12 গুণন 30 করলে হয় প্রায় 1,38,00,000 টাকা। মানে 50 লাখ টাকার লোনে ব্যাংককে মোট দিতে হবে প্রায় 1.5 কোটি টাকা। সুদই লাগবে প্রায় 88 লাখ টাকা। এটা শুনতেই ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু এখন আরও চমকানোর বিষয় আসছে। প্রথম মাসে আপনি 38,500 টাকা ইএমআই দিলেন। মনে হতে পারে আপনার মূল ঋণ 50 লাখ থেকে কমে 49,61,000-এ নেমে গেছে, তাই না? কিন্তু আসলে এমন হয় না। সেই 38,500 টাকার প্রায় 90%, মানে প্রায় 35,000 টাকারও বেশি শুধু সুদ মেটাতে চলে যায়। আপনার মূল ঋণ কমে মাত্র 3,500 টাকা। এই প্যাটার্ন চলতে থাকে প্রথম 15 বছর ধরে। প্রথম 15 বছরে বেশিরভাগ টাকা সুদ মেটাতে যায়, মূল ঋণ খুব কম কমে। 15 বছরের পর ট্রেন্ড পাল্টায়। তখন বেশি টাকা মূলধন কমাতে যায়। এই বিষয়টার নাম হল অ্যামোর্টাইজেশন। আর এই কারণেই যারা শুধু নির্ধারিত ইএমআই দিয়ে যান, তারা 30 বছরে 1.5 কোটি টাকা দিয়ে 50 লাখ টাকার ঋণ মেটান। এখন জানুন এই ফাঁদ কিভাবে ভাঙবেন। 4টা কৌশল আছে। প্রথম কৌশল হল বছরে 13টা ইএমআই দিন। প্রতি মাসে আপনার ইএমআই 38,500 টাকা। বছরে 12টা ইএমআই স্বাভাবিকভাবে যায়। কিন্তু বছরে একবার একটা এক্সট্রা ইএমআই, মানে একটা অতিরিক্ত কিস্তি দিন। এই এক্সট্রা টাকা সরাসরি আপনার মূল ঋণ কমায়, কারণ এটা নির্ধারিত ইএমআই এর বাইরে। হিসাব কি দাঁড়ায়? 30 বছরের হোম লোন মাত্র 23 বছর 7 মাসে শেষ হয়ে যায়, প্রায় 6.5 বছর আগে। আর সুদ বাঁচে লাখ লাখ টাকা। দ্বিতীয় কৌশল হল প্রতি বছর ইএমআই 10% বাড়ান। প্রথম বছরে ইএমআই 38,500। পরের বছর 10% বাড়িয়ে করুন 42,350। তার পরের বছর আবার 10% বাড়ান। এভাবে প্রতি বছর যদি 10% করে ইএমআই বাড়াতে থাকেন, 30 বছরের হোম লোন শেষ হয়ে যাবে মাত্র 11 বছর 2 মাসে, মানে 3 গুণেরও কম সময়। এবং মনে রাখুন, আপনার আয়ও প্রতি বছর বাড়ে, তাই বাড়তি ইএমআই এর চাপ আসলে এতটা ভারী লাগে না। তৃতীয় কৌশল হল দুটো একসাথে: 13তম ইএমআই দেওয়া আর ইএমআই 10% বাড়ানো,
এই দুটো কৌশল একসাথে প্রয়োগ করলে 30 বছরের লোন শেষ হতে পারে মাত্র 10 বছর 6 মাসে। আপনার সবচেয়ে বড় মাসিক খরচ প্রায় 1/3 সময়ে শেষ হয়ে যায়। চতুর্থ কৌশল হল যে কোনো অতিরিক্ত আয় সরাসরি মূল ঋণে জমা দিন। বোনাস পেলেন, ফ্রিল্যান্সিং থেকে কিছু পেলেন, ট্যাক্স রিফান্ড পেলেন, যে কোনো বাড়তি টাকা এলেই সরাসরি ব্যাংকে গিয়ে বা অ্যাপে হোম লোনের মূলধনে জমা করুন। এই বাড়তি টাকা মূলধন কমায়, আর মূলধন কমলে পরের মাস থেকে সুদও কম লাগে। এটাই কম্পাউন্ডিংয়ের উল্টো প্রভাব, যেটা এবার আপনার পক্ষে কাজ করছে। অধ্যায় 4, কার লোনের ফাঁদ। গাড়ি কেনার আগে যে সত্যি কথা কেউ বলে না। বন্ধুরা, এখানে আমি একটা একদম সত্যিকারের গল্প বলবো। এই গল্পটা কলকাতা, মুম্বাই, দিল্লি সহ সারা ভারতের লাখো তরুণের গল্প। ধরুন একটা ছেলে মাত্র নতুন চাকরি পেয়েছে। ইনহ্যান্ড স্যালারি 30,000 থেকে 35,000 টাকা। কলেজে থাকতে ঘরের লোক মাসে 4,000 টাকা দিত। এখন নিজে 30,000 পাচ্ছে, মনে হচ্ছে কতটা ধনী হয়ে গেছে। আর মাথায় একটাই চিন্তা, একটা গাড়ি চাই। রিশতেদারদের দেখাতে হবে, বন্ধুদের দেখাতে হবে, সমাজে নিজেকে প্রমাণ করতে হবে। গাড়ি এল, ইএমআই বাঁধল মাসে 8,000 টাকা। মনে মনে হিসাব করল, 30,000 থেকে 8,000 বাদ দিলে 22,000 থাকছে, মজায় চলবে। কিন্তু গাড়ি কিনে সবাই যে ভুল করে সেটা হলো, গাড়ির মোট খরচ শুধু ইএমআই নয়। গাড়ি এলে পেট্রোলের খরচ এল, মাসে 4,000 থেকে 5,000 টাকা। সার্ভিসিং, টায়ার, ব্রেক প্যাড, অ্যালাইনমেন্ট এসব মিলিয়ে আরও 2,000 থেকে 3,000 টাকা গড়ে প্রতি মাসে। বীমা আলাদা, কখনো ছোট একটা ধাক্কা লাগলো, সেটাও আলাদা খরচ। মোট হিসাব করলে দেখা যাবে 8,000 টাকার ইএমআই আসলে মোট 14,000 থেকে 16,000 টাকার মাসিক খরচে পরিণত হয়েছে। 30,000 স্যালারির অর্ধেকটাই গাড়ির পেছনে গেছে। বাকি সব খরচ মেটাতে মেটাতে মাস শেষে সঞ্চয় শূন্য। এটার সবচেয়ে কষ্টের ব্যাপার কি? গাড়ি একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। আজ যে গাড়ির দাম 10 লাখ, 5 বছর পর সেটার দাম 4 লাখও হবে না। লোন শেষ করতে করতে যে গাড়ির জন্য লাখ লাখ টাকা দিলেন, সেটার মূল্য ততদিনে অর্ধেকেরও কম। তাহলে কার লোন কিভাবে হ্যান্ডেল করবেন? 3টা নিয়ম মনে রাখুন। প্রথম নিয়ম, কার লোনের মেয়াদ সর্বোচ্চ 3 থেকে 4 বছর রাখুন। ব্যাংক 7 বছর পর্যন্ত লোন দেয়, কিন্তু দীর্ঘ মেয়াদের মানে বেশি সুদ। শুরুর বেশিরভাগ ইএমআই সুদেই যাবে। ছোট মেয়াদে ইএমআই একটু বেশি হবে, কিন্তু মোট সুদ অনেক কম লাগবে। দ্বিতীয় নিয়ম, আপনার সত্যিকারের বাজেটের মধ্যে গাড়ি কিনুন। সমাজকে দেখানোর জন্য বাজেটের বাইরে যাবেন না। আপনার মাসিক আয়ের 15 থেকে 20% বেশি গাড়ির মোট খরচে যাওয়া উচিত নয়। তৃতীয় নিয়ম, বোনাস, ইনসেন্টিভ, ফ্রিল্যান্সিং ইনকাম, যে কোনো বাড়তি আয় আসলেই সরাসরি কার লোনের মূলধনে জমা দিন। ঠিক যেমন হোম লোনে বললাম, এখানেও বাড়তি পেমেন্ট সরাসরি আপনার মূলধন কমায়। অধ্যায় 5, পার্সোনাল লোনের ফাঁদ। আর কিভাবে রিফাইন্যান্সিং দিয়ে বেরোবেন? বন্ধুরা, পার্সোনাল লোনের ফাঁদ আজকের ভারতে সবচেয়ে দ্রুত বাড়ছে। আর এটা সবচেয়ে বেশি আঘাত করছে 20 থেকে 30 বছর বয়সী তরুণদের। কেন মানুষ পার্সোনাল লোন নেয়? কেউ আইফোন কিনতে, কেউ বড় বাইক কিনতে, কেউ বিদেশ ভ্রমণের জন্য, কেউ বিয়ের খরচের জন্য, কেউ সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপের ছবি দিতে। এগুলো কি সত্যিকারের প্রয়োজন? বেশিরভাগ ক্ষেত্রে না। কিন্তু সমাজকে দেখানোর ইচ্ছা আমাদের এমন সিদ্ধান্তে ঠেলে দেয়। আর সবচেয়ে বিপজ্জনক হল ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে পার্সোনাল লোন নেওয়া। কিছু অ্যাপ আছে যারা 18 বছরের নিচের বাচ্চাদেরও লোন দিচ্ছে, সাথে বাবা মায়ের প্যান কার্ড গ্যারান্টার হিসেবে নিয়ে। বাচ্চারা অনেক সময় মা বাবাকে না জানিয়েই তাদের কার্ড লাগিয়ে লোন নিচ্ছে। আর সেই লোনের সুদ 45 থেকে 65%। ভাবুন একবার, কোনো ব্যাংকে এত সুদে লোন দেওয়া আইনত কঠিন, কিন্তু কিছু অ্যাপ নানা কৌশলে এটা করছে, আর তরুণরা না বুঝে ফাঁদে পড়ছে।
এখন যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ফাঁদে পড়ে গিয়ে থাকেন, তাহলে বেরোনোর 3টা উপায় আছে। প্রথম উপায় হল রিফাইন্যান্সিং। যদি ইনস্ট্যান্ট অ্যাপ থেকে 40 থেকে 60% সুদে লোন নিয়ে থাকেন, এখনই কোনো ব্যাংকে যান। ভালো ক্রেডিট স্কোর থাকলে ব্যাংক 12 থেকে 18% সুদে পার্সোনাল লোন দেবে। ওই ব্যাংক লোন নিয়ে অ্যাপের লোন একবারে মিটিয়ে দিন। 50% থেকে 15% এলেন, সুদ 1/3-ও কম হয়ে গেল। দ্বিতীয় উপায় হল গোল্ড লোন বা ল্যাপ। ঘরে সোনা থাকলে গোল্ড লোনে সুদ মাত্র 9 থেকে 11%। সম্পত্তি থাকলে ল্যাপে 10 থেকে 13%। যে কোনো একটা নিয়ে বেশি সুদের পার্সোনাল লোন মিটিয়ে দিন। তৃতীয় উপায় হল ভবিষ্যতে এই ফাঁদ এড়ানো। যদি সত্যিই কোনো ভ্রমণ করতে চান, কোনো দামি জিনিস কিনতে চান, 6 মাস আগে থেকে সেই টাকা জমান। ধার করে আনন্দ করে মাসের পর মাস কঠিন সুদ মেটানো মোটেই আনন্দের না। মহাভারতে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয়েছিল, এই দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষকে? তার উত্তর ছিল, যার মাথায় কোনো ঋণ নেই, সেই সবচেয়ে সুখী। কথাটা আজও সত্যি। সারাংশ: আজকের পুরো আলোচনার মূল কথা একটাই, ঋণ নেওয়াটা সমস্যা নয়, ঋণকে পরিকল্পনাহীনভাবে হ্যান্ডেল করাটাই সমস্যা। ক্রেডিট কার্ডের 36 থেকে 42% সুদ সবচেয়ে মারাত্মক, আর মিনিমাম পেমেন্টের ফাঁদে পড়লে 1 লাখ টাকা মেটাতে 3 লাখ দিতে হতে পারে। বেরোনোর পথ হল গোল্ড লোন বা পার্সোনাল লোনের মাধ্যমে রিফাইন্যান্স করে সুদের হার কমানো। হোম লোনে প্রতি বছর একটা অতিরিক্ত ইএমআই এবং বার্ষিক 10% ইএমআই বৃদ্ধি একসাথে করলে 30 বছরের লোন মাত্র 10 বছরে শেষ করা সম্ভব এবং সুদে সাশ্রয় হয় লাখ লাখ টাকা। কার লোন ছোট মেয়াদে নিন, বাজেটের মধ্যে গাড়ি কিনুন, আর গাড়ির পুরো মাসিক খরচ হিসাব না করে শুধু ইএমআই দেখে সিদ্ধান্ত নেওয়ার ভুল করবেন না। পার্সোনাল লোন কখনোই ইনস্ট্যান্ট অ্যাপ থেকে নেবেন না, ব্যাংক থেকে কম সুদে নিন বা ফাঁদে পড়ে থাকলে রিফাইন্যান্স করুন। সব ক্ষেত্রে একটাই মূল সূত্র, যে কোনো বাড়তি আয় সরাসরি মূল ঋণে জমা দিন, কারণ বাড়তি পেমেন্ট মূলধন কমায়, আর মূলধন কমলে সুদও কমে, আর এটাই আপনাকে ঋণমুক্তির দিকে এগিয়ে নেয়। শেষ কথা আর ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করি আজকের আলোচনা আপনার ঋণ পরিস্থিতিকে অন্য চোখে দেখতে সাহায্য করেছে। এখনই একটা কাজ করুন, একটা কাগজ বা ফোনের নোটসে আপনার সব ঋণের তালিকা তৈরি করুন। প্রতিটার বকেয়া মূলধন, সুদের হার আর মাসিক ইএমআই লিখুন। সুদের হার দিয়ে সাজান, সবচেয়ে বেশি সুদ সবার আগে। এটাই আপনার যুদ্ধের পরিকল্পনা। নিচের কমেন্টে আমাকে জানান, আপনার সবচেয়ে বড় ঋণের চ্যালেঞ্জ কোনটা এখন? ক্রেডিট কার্ড, হোম লোন, কার লোন? আর আজকের ভিডিও থেকে কোন কৌশলটা আপনি সবার আগে চেষ্টা করবেন? আমি সবার কমেন্ট পড়ি। যদি এই ভিডিওটা আপনার কাজে এসে থাকে, তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এটা চ্যানেলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেলটা বাজিয়ে রাখুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পান। আপনার যেই বন্ধু বা পরিবার ঋণের চাপে আছেন, এই ভিডিওটা এখনই তাদের সাথে শেয়ার করুন। এটা তাদের আর্থিক জীবন সত্যিই বদলে দিতে পারে। মনে রাখবেন, সুস্বাস্থ্য আপনার প্রথম সম্পদ, আর আর্থিক স্বাধীনতা আপনার সবচেয়ে বড় শান্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।